প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সাথে নাহিদ রানা। আজকের এই বিশেষ পর্বে আমাদের চ্যানেল লাইফ টেলস থেকে নিয়ে এসেছি এক অসাধারণ হৃদয়স্পর্শী গল্প। এখন গল্পটি শুরু করা যাক। কলকাতার সেই ছোট ফ্ল্যাট বাড়িতে সকালের আলো সব সময় এক নতুন আশা নিয়ে আসত, আর এই আলোর সাথেই অর্ণব এবং পিয়ার জীবনের এক নতুন দিন শুরু হতো, যা ছিল অত্যন্ত সাধারণ কিন্তু সুখে ভরপুর। অর্ণব, যাকে দুনিয়া কেবল একজন সামান্য অফিস সহায়ক হিসেবে জানত, বাস্তবে সে ছিল এক মস্ত বড় শিল্পপতি, যে নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছিল। সেই লোক দেখানো দুনিয়া থেকে দূরে এক সত্যিকারের ভালোবাসা পেতে চেয়েছিল, আর পিয়ার রূপে সে সেই ভালোবাসা পেয়ে গিয়েছিল। পিয়া ছিল এক অত্যন্ত সাধারণ এবং দয়ালু স্বভাবের প্রাইমারি স্কুলের শিক্ষিকা, যে বাচ্চাদের পড়িয়ে নিজের সারা দিন কাটাত, আর সন্ধ্যায় বাড়ি ফিরে নিজের স্বামীর জন্য রান্না করত। অর্ণবের দারিদ্র্য নিয়ে তার কোনো অভিযোগ ছিল না, বরং সে অর্ণবের পরিশ্রম আর তার সততাকে খুব ভালোবাসত। পিয়ার কাছে সত্যিকারের ভালোবাসা আর একে অপরের সঙ্গই ছিল জীবনের সবথেকে বড় সম্পদ, যাকে সে দুনিয়ার যে কোনো ধনভাণ্ডারের চেয়ে বেশি গুরুত্ব দিত এবং প্রতি মুহূর্তে অর্ণবের সাথ দিত। অর্ণব প্রায়ই রাতের নিস্তব্ধতায় এই ভেবে আবেগপ্রবণ হয়ে যেত যে সে নিজের স্ত্রীর কাছে এত বড় সত্য কেন লুকিয়ে রেখেছে, যা তার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। চ্যাটার্জি ফার্মাসিউটিক্যালসের একমাত্র উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও সে এই অভাব অনটনের মধ্যে বেঁচেছিল, কারণ সে ছোটবেলা থেকেই ধনীদের মাঝে কেবল মিথ্যা আর প্রতারণাকে খুব কাছ থেকে দেখেছিল। সে চাইত না যে কেউ তার সম্পদের প্রেমে পড়ুক, বরং সে এমন একজনের সন্ধানে ছিল যে তার মনকে বুঝবে। পিয়ার মা লক্ষ্মীদেবীর এই সম্পর্ক কখনোই পছন্দ ছিল না, কারণ তিনি সব সময় নিজের মেয়ের জন্য একজন ধনী আর প্রতিপত্তিশালী ছেলে চেয়েছিলেন। ওনার ধারণা ছিল যে দারিদ্র্য একটি অভিশাপ, আর অর্ণবের মতো সামান্য মানুষের সাথে বিয়ে করে পিয়া নিজের ভবিষ্যৎ পুরোপুরি বরবাদ করে ফেলেছে। লক্ষ্মীদেবী প্রায়ই ফোনে পিয়াকে খোঁটা দিতেন এবং অর্ণবকে একজন অপদার্থ মানুষ প্রমাণ করার চেষ্টা করতেন, কিন্তু পিয়া সবসময় শান্তভাবে ওনার তিক্ত কথাগুলো সহ্য করে নিত। পিয়ার বড় ভাই প্রণবও নিজের মায়ের চিন্তাধারাই সমর্থন করত, আর সেও অর্ণবকে সবসময় নিচু নজরে দেখত এবং তার মজা ওড়াত। প্রণব সম্প্রতি একটি বড় কোম্পানিতে ছোটখাটো একটা চাকরি পেয়েছিল, কিন্তু তার অহংকার আকাশ ছোঁয়া ছিল, আর সে নিজেকে কোনো রাজার চেয়ে কম কিছু মনে করত না। সে নিজের মিথ্যা আভিজাত্য দেখানোর কোনো সুযোগ ছাড়ত না, আর সবসময় নিজের সম্পদ এবং পদের গুণগান পুরো পরিবারের সামনে করত। দুর্গাপূজার পবিত্র উৎসব খুব কাছে চলে আসছিল, আর পুরো শহরে আলো আর খুশির জোয়ার বয়ে যাচ্ছিল, যার ফলে মানুষের মনে এক নতুন উদ্দীপনা কাজ করছিল। প্রতি ঘরে প্রতিমা সাজানো হচ্ছিল আর মিষ্টি তৈরি হচ্ছিল, কিন্তু পিয়ার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যা তাকে ভেতর থেকে শান্ত থাকতে দিচ্ছিল না। লক্ষ্মীদেবী এবার দুর্গাপূজার শুভ অনুষ্ঠানে তাদের দুজনকে ভুবনেশ্বরে নিজের বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন, যা প্রত্যাখ্যান করা পিয়ার জন্য একেবারেই অসম্ভব ছিল। অর্ণব নিজের স্ত্রীর এই মানসিক টানাপড়েন খুব ভালোভাবে বুঝতে পারছিল, আর সে জানত যে পিয়া নিজের মায়ের ব্যবহারে কতটা ভীত হয়ে আছে। সে আলতো করে পিয়ার কানের কাছে গিয়ে বলল যে তার কোনো বিষয় নিয়েই চিন্তা করার প্রয়োজন নেই, কারণ সে প্রতি পদক্ষেপে তার পাশে থাকবে। অর্ণবের এই ভালোবাসামাখা কথাগুলো পিয়ার মনে এক অদ্ভুত শান্তি দিল, আর তার চোখে জমে থাকা সমস্ত চিন্তার মেঘ কিছুক্ষণের মধ্যেই কেটে গেল। পরদিন সকাল হতেই পিয়া ভুবনেশ্বর যাওয়ার জন্য নিজের এবং অর্ণবের জিনিসপত্র গোছাতে শুরু করল, যাতে তাদের পথে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। সে নিজের সবথেকে ভালো পোশাকগুলো বের করল, যা যদিও খুব সাধারণ ছিল, কিন্তু পিয়া সেগুলোকে খুব পরিপাটি করে গুছিয়ে রেখেছিল। অর্ণব তাকে এইসব করতে দেখে চুপচাপ তাকিয়েছিল, আর মনে মনে ভাবছিল যে তার স্ত্রী কখনো তার কাছে কোনো দামি জিনিসের আবদার করেনি, যা তার ভালোবাসাকে আরও অকৃত্রিম করে তুলেছিল। ভুবনেশ্বর যাওয়ার বাসের সফর বেশ লম্বা ছিল, কিন্তু অর্ণব এবং পিয়া একে অপরের সাথে হাসিমুখে খুব সহজেই তা পার করে নিল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে পিয়া পুরনো দিনগুলোর কথা মনে করছিল, যখন সে নিজের বাপের বাড়িতে থাকত আর দুর্গাপুজোর উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। অর্ণব তার হাত নিজের হাতের মধ্যে তুলে নিল আর তাকে এই আশ্বাস দিল যে যাই হয়ে যাক না কেন, সে তাকে কখনো একা ছাড়বে না,
আর সবসময় তাকে রক্ষা করবে। যেমনই তারা দুজনে ভুবনেশ্বর বাসস্ট্যান্ডে নামল, শহরের ভিড় আর শোরগোল তাদের স্বাগত জানাল, যা কলকাতা থেকে একটু আলাদা কিন্তু খুব চেনা বলে মনে হচ্ছিল। তারা স্ট্যান্ড থেকে একটা অটো নিল এবং সরাসরি লক্ষ্মীদেবীর বাড়ির দিকে রওনা হল, যেখানে যাওয়ার কথা ভাবলেই পিয়ার কপালে আবার চিন্তার ভাঁজ ফুটে উঠছিল। অর্ণব তাকে সান্ত্বনা দিল এবং বলল যে উৎসবের সময় সব ভালোই হবে, আর তাদের এই মুহূর্তটি খুশির সাথে কাটানো উচিত। লক্ষ্মীদেবীর বাড়িটি ছিল এক অত্যন্ত বিলাসবহুল দোতলা অট্টালিকা, যার বাইরে একটি সুন্দর বাগান ছিল এবং দেওয়ালে দুর্গাপুজোর চমৎকার সাজসজ্জা করা হয়েছিল। দরজায় পৌঁছে পিয়া একটি দীর্ঘশ্বাস নিল এবং কাঁপানো হাতে কলিং বেল বাজাল, যার পরপরই একজন চাকর এসে দরজা খুলে দিল এবং তাদের ভেতরে আসার পথ দেখিয়ে দিল। ভেতরের দৃশ্য আরও বেশি জাঁকজমকপূর্ণ ছিল, যেখানে অনেক আত্মীয় স্বজন এবং অতিথিরা আগে থেকেই উপস্থিত ছিলেন এবং জোরে জোরে কথা বলছিলেন, যা খুব অদ্ভুত লাগছিল। লক্ষ্মীদেবী নিজের ভারী রেশমি শাড়ি আর সোনার গয়নায় সেজে বসেছিলেন, আর যেমনই তার নজর অর্ণব এবং পিয়ার ওপর পড়ল, ওনার মুখের ভাব কঠোর হয়ে গেল। তিনি বাকি অতিথিদের সামনে নিজের মেয়ে আর জামাইকে কোনো বিশেষ সংবর্ধনা দিলেন না, বরং তাদের দিকে এক অত্যন্ত শীতল এবং অবজ্ঞাসূচক দৃষ্টিতে তাকালেন, যার ফলে পিয়ার মন ভেঙে গেল। অর্ণব এইসব অনুভব করল, কিন্তু সে নিজের মুখে এক শান্ত ভাব বজায় রাখল, কারণ সে চাইত না যে উৎসবের দিনে কোনো বিশৃঙ্খলা হোক বা পিয়া দুঃখ পাক। পিয়া এগিয়ে গিয়ে নিজের মায়ের পা ছুল এবং ওনাকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাল, কিন্তু লক্ষ্মীদেবী কেবল মাথা নাড়িয়ে উত্তর দিলেন, আর কোনো আশীর্বাদ দিলেন না। অর্ণব সম্মানের সাথে হাত জোড় করে ওনাকে প্রণাম জানাল, কিন্তু তিনি অর্ণবের দিকে নজরই দিলেন না এবং নিজের বান্ধবীদের সাথে গল্পে মেতে রইলেন। এই অপমান পিয়ার জন্য সহ্য করা খুব কঠিন ছিল, কিন্তু অর্ণব তাকে চোখের ইশারায় শান্ত থাকতে বলল এবং তারা দুজনে এক কোণে গিয়ে চুপচাপ বসে পড়ল। কিছুক্ষণ পরেই প্রণব সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, যে খুব দামি আর চকচকে পোশাক পরেছিল এবং তার হাতে একটি খুব দামি ব্র্যান্ডের ঘোড়ে বাঁধা ছিল। সে অতিথিদের দেখে গর্বের সাথে হাসতে শুরু করল, কিন্তু যখন তার নজর কোণে বসে থাকা অর্ণবের ওপর পড়ল, তখন তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সে সরাসরি তাদের কাছে এলো এবং কোনো কুশল বিনিময় ছাড়াই অর্ণবের সাধারণ পোশাক দেখে জোরে হাসতে শুরু করল, যার ফলে সেখানে উপস্থিত সকল মানুষের নজর তাদের দিকে চলে গেল। প্রণব বিদ্রুপ করে বলল যে সে এটা দেখে খুব খুশি হচ্ছে যে অর্ণব এখনও সেই পুরনো আর সস্তা পোশাকেই নিজের জীবন কাটাচ্ছে। সে সমস্ত অতিথিদের শুনিয়ে বলল যে বর্তমান সময় যার কাছে টাকা নেই, সমাজে তার কোনো সম্মান নেই, আর সেই মানুষটি একটি বোঝার সমান। অর্ণব তার এই তিতা কথাগুলোর কোনো জবাব দিল না, বরং সে কেবল শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল, যেন সে কোনো অবুঝ বাচ্চার বুদ্ধিহীন কথা শুনছে। পিয়ার চোখে জল এসে গিয়েছিল, কারণ সে নিজের স্বামীর এই অপমান সহ্য করতে পারছিল না এবং সে নিজের ভাইকে জবাব দিতে চেয়েছিল, কিন্তু অর্ণব তখনই তার হাত ধরে ফেলল আর তাকে শান্ত থাকার ইশারা করল, কারণ সে জানত যে এমন লোকেদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। অর্ণব বিশ্বাস করত যে মানুষের আসল মূল্য তার পোশাক বা তার সম্পদ দিয়ে নয়, বরং তার চরিত্র আর তার কর্ম দিয়ে ঠিক হয়, যা সময় এলে সবাই দেখতে পায়। সেই ঘরের একদিকে বিলাসিতার নগ্ন নৃত্য চলছিল, যেখানে মানুষ নিজের টাকা আর প্রতিপত্তি দেখানোর জন্য একে অপরের সাথে পাল্লা দিচ্ছিল। অন্যদিকে অর্ণব আর পিয়া বসেছিল, যারা বাইরের দুনিয়ার চোখে খুব গরিব আর অসহায় ছিল, কিন্তু তাদের মনে একে অপরের জন্য অফুরন্ত ভালোবাসা আর সম্মান ছিল। অর্ণব ভাবছিল যে এটাই সেই মিথ্যা দুনিয়া, যেখান থেকে পালিয়ে সে এক সাধারণ মানুষের জীবন বেছে নিয়েছিল, কারণ এখানে সম্পর্কের ভিত কেবল স্বার্থ আর টাকার ওপর টিকে আছে। দুর্গাপুজোর আরতির সময় হয়ে গিয়েছিল, আর পুরো পরিবার পুজো ঘরে জড়ো হতে লাগল, যেখানে পুরোহিত মশাই সমস্ত প্রস্তুতি শেষ করে ফেলেছিলেন এবং মন্ত্র পড়তে শুরু করেছিলেন। লক্ষ্মীদেবী প্রণব আর তার স্ত্রীকে সামনে বসতে বললেন, আর অর্ণব এবং পিয়াকে সবার পেছনে পাঠিয়ে দিলেন, যা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওনার চোখে দুজনের কোনো গুরুত্ব নেই। আরতির সময় পিয়ার মন অশান্ত ছিল, আর সে ভগবানের কাছে প্রার্থনা করছিল যে তাদের জীবনের এই প্রতিকূলতা যেন দ্রুতই শেষ হয়ে যায়। অর্ণব নিজের চোখ বন্ধ করে নিল এবং শুদ্ধ মনে ভগবানের প্রার্থনা করতে লাগল, কারণ সে পার্থিব দুনিয়ার এই ছোট ছোট অপমানগুলোর অনেক ওপরে উঠে গিয়েছিল। তার লক্ষ্মীদেবী বা প্রণবের ব্যবহারে বিশেষ কোনো যায় আসছিল না, বরং তার এই ভেবে আফসোস হচ্ছিল যে এই মানুষগুলো নিজেদের অজ্ঞানতায় কতটা অন্ধ হয়ে গেছে। সে মনে মনে ভাবছিল যে সময়ের চাকা সব সময় ঘোরে, আর একদিন এমন অবশ্যই আসবে যখন এই সমস্ত মানুষ নিজেদের ভুল বুঝতে পারবে।
আরতি শেষ হবার পর সবাই একে অপরকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতে লাগল আর উপহার দেওয়া নেওয়া শুরু হলো, যা এই উৎসবের এক খুব পুরনো ঐতিহ্য। লক্ষ্মীদেবী নিজের ধনী আত্মীয়দের খুব দামি আর সুন্দর উপহার দিলেন। অপরদিকে তিনি পিয়ার হাতে কেবল মিষ্টির একটা ছোট প্যাকেট ধরিয়ে দিলেন। পিয়া কোনো কথা না বলে সেই প্যাকেটটি গ্রহণ করে নিল, কারণ সে জানত যে এই বাড়িতে সে আর তার স্বামী কখনোই সেই সম্মান পাবে না যার তারা আসলে যোগ্য। এখন রাতের খাবারের সময় হচ্ছিল, আর বাড়ির সমস্ত চাকরেরা বড় বড় টেবিলে হরেক রকমের সুস্বাদু খাবার সাজাতে ব্যস্ত ছিল, যেগুলোর সুগন্ধে পুরো বাড়ি ম করছিল। অতিথিরা নিজের নিজের জায়গায় বসছিলেন, আর লক্ষ্মীদেবী প্রত্যেকের খুব উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিলেন, যাতে মানুষ ওনার আতিথেয়তার প্রশংসা করে। অর্ণব আর পিয়াও এক কোণে থাকা চেয়ারগুলোর দিকে এগোতে লাগল, কারণ তাদের আশা ছিল যে হয়তো খাবারের সময় তাদের সাথে কোনো বৈষম্য করা হবে না। অর্ণব জানত যে এই পরিবারে পা রাখা এক মস্ত বড় চ্যালেঞ্জ, কিন্তু তার পূর্ণ বিশ্বাস ছিল যে সত্যের সবসময় জয় হয়, আর কর্মের ফল প্রতিটি মানুষকেই ভোগ করতে হয়। সে পিয়ার হাত ধরে সেই বিশাল ঘরে চুপচাপ দাঁড়িয়েছিল আর বাইরে থেকে আসা শঙ্খধ্বনির আওয়াজগুলো শুনছিল, যা সেই নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছিল। এই রাত তাদের জীবনে এক বড়সড় ঝড় নিয়ে আসতে চলেছিল, যার তাদের এখনও কোনো ধারণাই ছিল না, আর তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল। লক্ষ্মীদেবীর তীক্ষ্ণ নজর তখনও তাদের দুজনের ওপর ছিল, যেন তিনি মনে মনে কোনো গভীর ষড়যন্ত্র রচনা করছেন, যাতে এই গরিব জামাইকে চিরতরে নিজের মেয়ের জীবন থেকে বের করে দিতে পারেন। অর্ণব অনুভব করছিল যে এই দুর্গাপূজা শুধু উৎসব নয়, বরং তাদের জীবনের সেই অন্ধকার দূর করার এক মাধ্যম হয়ে উঠবে, যা দীর্ঘ সময় ধরে চলে আসছে। সে আগামীর চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল, যেখানে তাকে নিজের আসল রূপ দেখাতে হবে। ভোজনকক্ষটি ছিল অত্যন্ত বিশাল এবং সুন্দর, যেখানে ধনী অতিথিদের জন্য টেবিলের ওপর রূপোর বাসন সাজানো হয়েছিল, আর চারপাশ থেকে সুস্বাদু খাবারের সুগন্ধ আসছিল। লক্ষ্মীদেবী আর ওনার ছেলে প্রণব সমস্ত বিশেষ অতিথিদের সেবায় ব্যস্ত ছিলেন, আর তাদের নিজেদের সম্পদ প্রদর্শন করতে খুব মজা লাগছিল। অর্ণব আর পিয়া চুপচাপ একধারে দাঁড়িয়ে এইসব দেখছিল, যেন তারা এই পরিবারের অংশ না হয়ে খুব কোনো অচেনা আর অন্য কেউ, যাদের শুধু দয়া করে সেখানে দাঁড়িয়ে থাকার অনুমতি দেওয়া হয়েছে। টেবিলে বসা সমস্ত লোক খুব উৎসাহের সাথে খাবার খাচ্ছিল, আর তাদের মধ্যে কেবল ব্যবসা আর টাকার কথা হচ্ছিল, যা অর্ণবের কাছে খুব অন্তঃসার শূন্য মনে হচ্ছিল। অর্ণব নিজের জীবনে সবসময় এইসব জিনিস থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছিল, কারণ সে জানত যে টাকার এই অহংকার মানুষকে ভেতর থেকে পুরোপুরি অন্ধ করে দেয়। সে পিয়ার দিকে তাকাচ্ছিল, যে নিজের মায়ের এই অবজ্ঞাপূর্ণ ব্যবহারে খুব দুঃখী ছিল, কিন্তু নিজের স্বামীর খাতিরে সে নিজের ঠোঁট শক্ত করে চেপে রেখেছিল। হঠাৎ লক্ষ্মীদেবীর নজর অর্ণব আর পিয়ার উপর পড়ল, যারা এখনও খালি পেটে সেখানে দাঁড়িয়েছিল আর কারো ডাকার অপেক্ষা করছিল, যাতে তারাও উৎসবের ভোজ গ্রহণ করতে পারে। লক্ষ্মীদেবীর মুখে এক অত্যন্ত কুটিল এবং দুষ্টু হাসি ফুটে উঠল, কারণ তিনি আজ নিজের এই গরিব জামাইকে পুরোপুরি অপমানিত করার এক খুব ভয়ানক মতলব এঁটেছিলেন। তিনি নিজের একজন পুরনো চাকরকে নিজের কাছে ডাকলেন এবং তার কানে এমন কিছু বললেন, যা শুনে সেই চাকরটিও এক মুহূর্তের জন্য খুব অবাক হয়ে গেল। চাকরটি খুব ভীত পদক্ষেপে রান্নাঘরের দিকে গেল, আর কিছুক্ষণ পরেই একটি খুব পুরনো আর মরচে ধরা প্লেট নিয়ে ফিরে এলো, যা দেখে সেখানে উপস্থিত সবাই চমকে গেল। সেই প্লেটে টাটকা আর গরম খাবার ছিল না, বরং সেই খাবার ছিল যা বাকি ধনী অতিথিরা নিজেদের প্লেটে আধ খাওয়া অবস্থায় ছেড়ে দিয়েছিল, যাকে পুরনো খাবার বলা হয়। চাকরটি সেই পুরনো খাবারে ভরা প্লেটটি নিয়ে সরাসরি অর্ণবের সামনে একটি ছোট ভাঙা টেবিলের ওপর রেখে দিল, আর নজর ঝুঁকিয়ে সেখান থেকে তৎক্ষণাৎ চলে গেল। পুরো ঘরে হঠাৎ এক অত্যন্ত ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো, আর সমস্ত মানুষ সেই পুরনো খাবারের প্লেটটিকে খুব অবাক দৃষ্টিতে দেখতে লাগল, কারণ এটি ছিল এক ভয়ঙ্কর অপমান। ভারতীয় সংস্কৃতিতে কাউকে পুরনো খাবার দেওয়া সবথেকে বড় অবজ্ঞা হিসেবে মানা হয়, যা সরাসরি মানুষের আত্মসম্মান আর তার মর্যাদার উপর এক মস্ত বড় আর গভীর আঘাত করে, যা কেউ সহ্য করতে পারে না। পিয়া যখন সেই প্লেটটি দেখল, তখন তার চোখে মুহূর্তেই জল এসে গেল, আর তার পুরো শরীর রাগে আর ভয়াবহ অপমানের আগুনে খুব বাজেভাবে কাঁপতে লাগল। লক্ষ্মীদেবী সেই নিস্তব্ধতা ভেঙে খুব কঠোর গলায় বললেন যে যারা জীবনে কিছু উপার্জন করতে পারে না, তাদের অন্যদের ছেড়ে দেওয়া জিনিসের ওপরই দিন গুজরান করা উচিত। তিনি ভরা মজলিসে এই ঘোষণা করলেন যে অর্ণবের মতো মানুষের টাটকা আর সুস্বাদু খাবার কোনো অধিকার নেই, কারণ তার যোগ্যতা শুধু এই পুরনো খাবারেরই উপযুক্ত। এই কথা শুনে ঘরে উপস্থিত কিছু আত্মীয়স্বজন দমে যাওয়া গলায় হাসতে লাগল, যার ফলে লক্ষ্মীদেবীর অহংকার আরও বেড়ে গেল, এবং তিনি নিজের এই কুকর্মের জন্য গর্ববোধ করলেন। প্রণবও নিজের মায়ের কথায় সুর মিলিয়ে অর্ণবের মস্করা করা শুরু করে দিল, এবং বলল যে তার তো এই পুরনো খাবারও ভগবানের আশীর্বাদ মনে করে খাওয়া উচিত।
প্রণব হাসতে হাসতে বলল যে অর্ণব নিজের সারা জীবনে কখনো এত দামি খাবারের চেহারা দেখেনি, তাই তার কোনো অভিযোগ না করে এই খাবার এক্ষুনি খেয়ে নেওয়া উচিত। এই তিক্ত শব্দগুলো পিয়ার হৃদয়কে পুরোপুরি ক্ষতবিক্ষত করে দিল, এবং সে নিজের স্বামীর এই ভয়াবহ অপমান আর সহ্য করতে পারছিল না। পিয়া কাঁদতে কাঁদতে দ্রুত এগিয়ে গেল এবং নিজের হাত বাড়িয়ে সেই পুরনো খাবারের প্লেটটি তুলে মাটিতে ফেলে দেবার চেষ্টা করল, যাতে সে নিজের স্বামীর সম্মানের রক্ষা করতে পারে। সে নিজের মা এবং নিজের ভাইয়ের এই নিষ্ঠুর ব্যবহারে এতটাই বেশি মর্মাহত ছিল যে সে এখন সমস্ত সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে চিরতরে দূরে চলে যেতে চাইছিল, যেখানে তারা শান্তি পেতে পারে। কিন্তু তখনই অর্ণব খুব শক্তভাবে পিয়ার হাত ধরে ফেলল এবং তাকে সেই প্লেটটি ফেলতে বাধা দিল, যা পিয়াকে খুব বেশি অবাক করে দিল। অর্ণবের চোখে তখন কোনো রাগ বা ঘৃণা ছিল না, বরং এক খুব গভীর শান্তি আর অদ্ভুত এক স্থিরতা ছিল, যা দেখে পিয়ার চোখের জল এক মুহূর্তের জন্য থেমে গেল। অর্ণব খুব ভালোভাবেই জানত যে আজ যদি সে এই প্লেটটি ফেলে দেয়, তবেই পরিবারে চিরকালের জন্য এক বড় হাঙ্গামা তৈরি হবে, আর পিয়াকেও অনেক দুঃখ সহ্য করতে হবে। সে নিজের স্ত্রীর চোখে জল দেখতে পারত না, তাই সে নিজের আত্মসম্মানকে কিছু সময়ের জন্য পুরোপুরি দমন করার এক খুব কঠিন সিদ্ধান্ত নিল। চ্যাটার্জি ফার্মাসিউটিক্যালসের মালিক এবং একজন মস্ত বড় বিলিয়নিয়ার হওয়া সত্ত্বেও অর্ণব আজ একজন সাধারণ মানুষের মতো আচরণ করছিল, কারণ সে অহংকার আর সম্পদের এই অন্তঃসার শূন্য দুনিয়াকে খুব ভালোভাবেই চিনত। সে জানত যে এই মানুষগুলো নিজেদের অজ্ঞানতায় কতটা অন্ধ হয়ে গেছে, এবং তাদের এই নিষ্ঠুরতার জলাব রাগ দিয়ে নয়, বরং এক অত্যন্ত গভীর শান্তি আর ধৈর্য দিয়ে দেওয়া উচিত। সে পিয়াকে নিজের জায়গায় বসার ইশারা করল এবং নিজেও সেই ভাঙা টেবিলের সামনে মাটিতে খুব শান্তির সাথে বসে পড়ল। অর্ণব নিজের হাত জোড় করল এবং সেই পুরনো খাবারকে ভগবানের প্রসাদ মনে করে খুব সম্মানের সাথে প্রণাম জানাল, যা সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষকে এক মুহূর্তের জন্য পুরোপুরি স্তব্ধ করে দিল। লক্ষ্মীদেবী আশা করেছিলেন যে অর্ণব রেগে গিয়ে সেখান থেকে চলে যাবে অথবা কাঁদতে শুরু করবে, কিন্তু অর্ণবের এই শান্ত ব্যবহার ওনার সমস্ত অহংকারী উদ্দেশ্যর ওপর পুরোপুরি জল ঢেলে দিল। অর্ণব নিজের হাতে সেই পুরনো খাবারের প্রথম গ্রাসটি তুলল এবং কোনো দ্বিধা ছাড়াই তা নিজের মুখে নিয়ে নিল এবং ধীরে ধীরে চিবোতে লাগল। পিয়ার জন্যে এই দৃশ্য দেখা দুনিয়ার সবথেকে ভয়াবহ কষ্ট ছিল, কারণ তার প্রিয় স্বামী কেবল তার খাতিরে নিজের সবথেকে বড় অপমান খুব নিঃশব্দে সহ্য করছিল। পিয়ার গাল বেয়ে ক্রমাগত অশ্রুধারা বইছিল এবং সে নিজের 2 হাত দিয়ে মুখ লুকিয়ে হু হু করে কাঁদতে শুরু করল, কারণ সে নিজের স্বামীর এই মহান ত্যাগ দেখে পুরোপুরি ভেঙে পড়েছিল। প্রতি গ্রাসের সাথে অর্ণব পিয়াকে এক হালকা হাসি দিচ্ছিল, যাতে তাকে বোঝাতে পারে যে সব ঠিক আছে এবং তার কাঁদার কোনো প্রয়োজন নেই। অর্ণবের সেই শান্ত আর মর্যাদাপূর্ণ মুখ দেখে কিছু অতিথিদের মনে মনে খুব বেশি লজ্জা অনুভব হতে লাগল, কারণ তারা বুঝতে পেরেছিল যে লক্ষ্মীদেবী নিজের সীমা পুরোপুরি অতিক্রম করে ফেলেছেন। একজন গরিব মানুষকে জনসমক্ষে অপমান করা কোনো ধনী মানুষের শোভা পায় না, কিন্তু লক্ষ্মীদেবীর অহংকার ওনার বিচারবুদ্ধি পুরোপুরি নষ্ট করে দিয়েছিল। অর্ণব যেভাবে সেই খাবার খাচ্ছিল তাতে এক রাজার ঝলক ছিল, যে নিজের রাজ্যের শান্তির জন্য বিষের পেয়ালাও হাসি মুখে পান করতে পারে। প্রণবের অর্ণবের এই শান্ত স্বভাব দেখে খুব তেজ রাগ হচ্ছিল, কারণ সে অর্ণবকে কাঁপতে এবং দয়ার ভিক্ষা মাগতে দেখতে চাইছিল, যা সে একেবারেই পাচ্ছিল না। সে অর্ণবের কাছে গেল এবং নিজ স্বরে বলল যে যদি পেট এখনও না ভরে তবে সে নিজের কুকুরদের খাবারও আনিয়ে দিতে পারে, কারণ অর্ণবের যোগ্যতা কেবল ওটাই। অর্ণব নিজের খাওয়া থামিয়ে প্রণবের চোখের দিকে সরাসরি তাকাল এবং তার সেই গভীর দৃষ্টি প্রণবকে এক মুহূর্তের জন্য পুরোপুরি ভয় পাইয়ে দিয়ে পিছিয়ে যেতে বাধ্য করল। লক্ষ্মীদেবী পিয়ার দিকে তাকিয়ে বললেন যে এটাই ওই মেয়ের ভবিষ্যৎ, যেখানে তাকে জীবনভর অন্যের ফেলে দেওয়া জিনিসের ওপরই নির্ভর করতে হবে, যা তার সব থেকে বড় হার। তিনি পিয়াকে পরামর্শ দিলেন যে সে এখনও অর্ণবকে ছেড়ে দিক এবং তাদের সাথে এই বিলাসবহুল বাড়িতে থাকুক, যেখানে তাকে রানীর মতো রাখা হবে আর কোনো দুঃখ আসবে না। কিন্তু পিয়া নিজের চোখের জল মুছল এবং নিজের মায়ের চোখের দিকে খুব তেজ আর ঘৃণা ভরা দৃষ্টিতে তাকাল, কারণ সে এখন এই মিথ্যা পরিবারকে পুরোপুরি ঘৃণা করতে শুরু করেছিল। পিয়া কোনো কথা না বলে মাটিতে অর্ণবের ঠিক পাশেই বসার সিদ্ধান্ত নিল, যা সেখানে উপস্থিত সমস্ত ধনী ব্যক্তিদের পুরোপুরি অবাক করে দিল এবং তারা স্তম্ভিত হয়ে রইল। সে কাঁপানো হাতে সেই একই পুরনো খাবারের প্লেট থেকে একটি গ্রাস তুলল এবং তার নিজের মুখের দিকে নিয়ে যেতে লাগল, কারণ সে নিজের স্বামীর প্রতিটি অপমানে সমান ভাগীদার হতে চেয়েছিল।
অর্ণব তার হাত ধরে ফেলল এবং তাকে এমনটা করতে মানা করল, কিন্তু পিয়ার চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা ছিল যা কেউ ভাঙতে পারত না। পিয়া অর্ণবের চোখে তাকিয়ে বলল যে যেখানে তার স্বামীর সম্মান নেই, ওখানকার অমৃতের চেয়ে বেশি ভালো এই পুরনো খাবার, যা তাদের দুজনের অকৃত্রিম ভালোবাসা আর বিশ্বাসের প্রতীক। সে সেই পুরনো গ্রাসটি খেয়ে নিল এবং তার এই কাজ লক্ষ্মীদেবীর মুখে এক সজোরে চড় কষিয়ে দিল, কারণ তিনি নিজের মেয়েকে অর্ণবের থেকে দূরে করতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন। এই দৃশ্য এতটাই আবেগঘন আর শক্তিশালী ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকা কিছু অতিথিদের চোখেও জল এসে গেল এবং তারা লক্ষ্মীদেবীর এই নীচ কাজের নিন্দা করতে লাগল। অর্ণবের মন নিজের স্ত্রীর এই নিঃস্বার্থ আর অফুরন্ত ভালোবাসা দেখে পুরোপুরি ভরে এলো এবং তার বিশ্বাস হয়ে গেল যে সে জীবনসঙ্গী নির্বাচনে কখনো কোনো ভুল করেনি। সে নিজের প্লেটে সমস্ত খাবার নীরবে শেষ করল এবং তারপর এক গ্লাস জল খেয়ে নিজের হাত ধুল, যার পর সে খুব শান দিয়ে নিজের জায়গায় আবার দাঁড়িয়ে গেল। এখন তার মুখে সেই পুরনো নরম ভাব ছিল না, বরং এক ভয়ঙ্কর তুফান আসার আগের সেই অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যা লক্ষ্মীদেবী আর প্রণবের বিনাশের সংকেত দিচ্ছিল। বিলিয়নিয়ার অর্ণব চ্যাটার্জি, যে নিজের ভালোবাসার খাতিরে এক ভিখারির মতো পুরনো খাবারও স্বীকার করে নিয়েছিল, এখন এই অপমানের খুব কড়া আর ভয়ঙ্কর জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল। সে জানত যে এই অহংকারী লোকেদের কথা দিয়ে নয়, বরং তাদের সেই একই দুনিয়ায় নিয়ে গিয়ে হারাতে হবে যে সম্পদের ওপর তারা এতটা অহংকার করে আর অন্যদের নিজেদের পায়ের ধুলো মনে করে। অর্ণব পিয়ার হাত খুব শক্ত করে ধরল এবং তাকে নিজের সাথে নিয়ে সেই বিশাল আর শ্বাসরুদ্ধকর ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য নিজের পদক্ষেপ বাড়িয়ে দিল। ভোজন শেষ হওয়ার পর যখন সবাই হলে বসেছিল, তখন প্রণব নিজের সাফল্যের মিথ্যা গল্প শোনানো শুরু করে দিল এবং দম্ভের সাথে চ্যাটার্জি ফার্মাসিউটিক্যালসে নিজের নতুন চাকরির কথা বর্ণনা করল। সে অর্ণবের দিকে তাকিয়ে বলল যে যদি অর্ণব চায় তবে সে নিজের পরিচয় ব্যবহার করে চ্যাটার্জি কোম্পানিতে অর্ণবের জন্য কোনো সাফাই কর্মী বা পিয়নের চাকরির ব্যবস্থা করে দিতে পারে, যাতে তার দিন চলে যায়। প্রণবের এই কথা শুনে লক্ষ্মীদেবী জোরে হাসতে লাগলেন এবং তিনি বললেন যে অর্ণবের চেহারা কেবল এই কাজেরই যোগ্য। প্রণব পুরো পরিবারের সামনে অর্ণবকে চ্যালেঞ্জ জানালো যে কাল চ্যাটার্জি ফার্মাসিউটিক্যালসে এক খুব বড় পার্টি আছে, যেখানে নতুন এরিয়া ম্যানেজার হিসেবে প্রণবকে স্বাগত জানানো হবে, আর অর্ণবের সেখানে গিয়ে নিজের যোগ্যতা দেখা উচিত। অর্ণব খুব শীতল আর রহস্যময় হাসির সাথে প্রণবের চোখের দিকে তাকিয়ে তার এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিল এবং বলল যে সে কাল ওই পার্টিতে অবশ্যই আসবে, যাতে সে জানতে পারে যে চ্যাটার্জি কোম্পানি কেমন। পিয়া নিজের স্বামীর এই সিদ্ধান্তে ঘাবড়ে গিয়েছিল, কারণ সে চাইছিল না যে কাল অর্ণবের আবার কোনো ভয়ঙ্কর অপমান হোক। ওই রাতে যখন সমস্ত অতিথি ঘুমাতে চলে গেল, তখন অর্ণব আর পিয়াকে বাড়ির সবথেকে পুরনো ঘরে পাঠিয়ে দেওয়া হলো, যেখানে বিছানো পর্যন্ত ঠিকঠাক করা ছিল না আর খুব অন্ধকার ছিল। পিয়া সারা রাত অর্ণবের বুকে মাথা রেখে কাঁদতে থাকল এবং তাকে কাল ওখানে না যাওয়ার জন্য অনুরোধ করতে থাকল, কিন্তু অর্ণব তাকে ভরসা দিল যে আগামীকালের সূর্য তাদের জীবনের সমস্ত সমস্যা চিরতরে শেষ করে দেবে। বিলিয়নিয়ার অর্ণব চ্যাটার্জি এখন নিজের আসল পরিচয় দুনিয়ার সামনে আনার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, আর আগামী দিনটি এই সমস্ত অহংকারীদের জন্য প্রলয়ের দিন হিসেবে প্রমাণিত হতে চলেছিল। রাতের অন্ধকার গভীর হতে থাকছিল, আর সেই পুরনো স্যাঁতসেঁতে ঘরে পিয়ার ফুপিয়ে কাঁদা থামার নামই নিচ্ছিল না। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তার নিজের মা আর নিজের সহোদর ভাই তার স্বামীর সাথে এতটা নিষ্ঠুর আর অমানবিক ব্যবহার করবে। অর্ণব চুপচাপ তার পাশে বসেছিল আর নিজের হাতে তার চোখের জল মুছিয়ে তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিল। অর্ণবের মনে কোনো ক্রোধ বা প্রতিশোধের ভাবনা ছিল না, বরং সে শুধু নিজের স্ত্রীর এই কষ্ট কমাতে চাইছিল। পিয়া বারবার সেই পুরনো খাওয়ার ঘটনাটি মনে করে কেঁপে উঠছিল, কারণ সেই অপমান তার মনে এক গভীর ক্ষতের মতো বসে গিয়েছিল। সে অর্ণবের কাছে বারবার ক্ষমা চাইছিল যে তার কারণেই তাকে আজ নিজের জীবনের সবথেকে ভয়াবহ অপমান সহ্য করতে হয়েছে। অর্ণব হেসে তার কপাল চুম্বন করল এবং বলল যে সত্যিকারের জীবনসঙ্গী সেই হয় যে প্রতিটি সুখ দুঃখে নিজের সঙ্গীর হাত ধরে থাকে। সে পিয়াকে বোঝালো যে এই মানুষগুলো নিজেদের সম্পদের নেশায় চূর হয়ে আছে, আর তাদের সঠিক পথে আনা জরুরি। পরদিন সকালে যখন অর্ণব আর পিয়া ঘর থেকে বের হল, তখন লক্ষ্মীদেবী আর প্রণব আগে থেকেই প্রাতরাশের টেবিলে বসে জোরে জোরে হাসছিলেন। তাদের অহংকার এখনও তাদের মুখে পরিষ্কার দেখা যাচ্ছিল এবং তারা গত রাতের ঘটনাকে নিজেদের মস্ত বড় জয় মনে করে তা উদযাপন করছিলেন।
প্রণব আজ খুব দামি আর চমৎকার পোশাক পরে তৈরি হয়েছিল, কারণ আজ চ্যাটার্জি ফার্মাসিউটিক্যালসে তার নতুন চাকরির খুশিতে এক অত্যন্ত বড় আর জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন হতে চলেছিল, যার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। প্রণব অর্ণবকে দেখেই আবার খোঁটা দেওয়া শুরু করে দিল এবং বলল যে আজ রাতের পার্টিতে শহরের সবথেকে ধনী আর নামিদামি মানুষেরা আসার কথা। সে অর্ণবের দিকে খুব অবজ্ঞাধরা দৃষ্টিতে তাকালো এবং বলল যে ওখানে তোমাদের মতো ছেঁড়া পোশাক পরা আর গরিব লোকেদের জন্য কোনো জায়গাই নেই। লক্ষ্মীদেবীও নিচের চায়ের কাপ নিচে রেখে বললেন যে অর্ণবের ওখানে দিয়ে আমাদের মানসম্মান ধুলোয় মেশানো উচিত নয়, কারণ ওখানে সবাই আমাদের নতুন প্রতিপত্তি আর সম্পদ দেখে আমাদের উপর হিংসা করতে আসবে। পিয়া নিজের ভাই আর নিজের মায়ের এই তিতা কথাগুলো শুনে ছটফট করে উঠল, কারণ সে এখন নিজের স্বামীর আরও একটি অপমান সহ্য করার মতো অবস্থায় একেবারেই ছিল না। সে শক্তভাবে নিজের স্বামীর হাত ধরল এবং বলল যে যদি অর্ণব ওই পার্টিতে না যায় তবে সেও কোনো উদযাপনের অংশ হবে না। পিয়ার এই কড়া সিদ্ধান্ত শুনে লক্ষ্মীদেবী রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং তিনি নিজের মেয়েকে খুব জোরে বকা দিয়ে তাকে একজন মূর্খ আর পাগল মেয়ে বলে অভিহিত করলেন। অর্ণব মাঝখানে কথা বলে শান্ত আর গম্ভীর গলায় বলল যে সে প্রণবের এই জমকালো পার্টিতে অবশ্যই সামিল হতে চায়, যাতে সেও দেখতে পারে যে ধনী মানুষরা কিভাবে উদযাপন করে। অর্ণবের মুখে এক অদ্ভুত হাসি ছিল, যা দেখে প্রণবের মনে হল যে অর্ণব হয়তো ওখানে গিয়ে বিনে পয়সার খাবার খেতে আর ধনীদের মিথ্যে আভিজাত্য দেখার লোভে রাজি হয়ে গেছে। প্রণব হো হো করে হেসে উঠল আর বলল যে ঠিক আছে, তুমি ওখানে কোণে দাঁড়িয়ে তামাশা দেখতে পারো। পিয়া অর্ণবের এই সিদ্ধান্ত একেবারেই বুঝতে পারছিল না, কারণ সে জানত যে প্রণব ওখানে গিয়ে অর্ণবের আরও বেশি জনসমক্ষে অপমান করার কোনো সুযোগই হাতছাড়া করবে না। সে অর্ণবকে আড়ালে নিয়ে গেল এবং তাকে খুব অনুনয় করতে লাগল যে সে যেন এই পার্টিতে যাওয়ার জেদ ছেড়ে দেয়, কারণ তার মন আরও একটি ভয়াবহ বেইজ্জতি সহ্য করার জন্য প্রস্তুত নয়। কিন্তু অর্ণব নিজের স্ত্রীকে ভালোবেসে জড়িয়ে ধরল আর তাকে ভরসা দিল যে আজ রাতের পর তাদের জীবন বদলে যাবে। অর্ণবের কথায় এমন এক গভীর আত্মবিশ্বাস আর সত্য লুকিয়েছিল যা পিয়ার অশান্ত মনকে কিছুক্ষণের জন্য শান্ত করে দিল এবং সে নিজের স্বামীর এই সিদ্ধান্তের ওপর পূর্ণ ভরসা করার মনস্থির করে ফেলল। অর্ণব মনে মনে ভাবছিল যে আজ রাতে চ্যাটার্জি ফার্মাসিউটিক্যালসের সমস্ত বড় আধিকারিকরা ওখানে উপস্থিত থাকবেন, আর তখন এই সমস্ত অহংকারী মানুষ জানতে পারবে যে তারা যে মানুষকে ধুলো মনে করছিল সে আসলে কে। এই ভাবনা অর্ণবের ভেতরে এক অদ্ভুত শান্তি তৈরি করছিল, যা ঝড়ের আগে থাকে। দুপুরের সময় দ্রুত বয়ে যাচ্ছিল আর লক্ষ্মীদেবীর পুরো ঘর পার্টির জাঁকজমকপূর্ণ প্রস্তুতিতে পুরোপুরি ব্যস্ত ছিল, যেখানে চাকরেরা এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছিল। দামি পোশাক, চমৎকার অলংকার আর বিদেশি পারফিউমের সুগন্ধে পুরো ঘরের পরিবেশ এমন মনে হচ্ছিল যেন তারা কোনো রাজার মহলে যাচ্ছে। প্রণব বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দামি স্যুটটি খুঁটিয়ে দেখছিল এবং নিজেকে কোম্পানির সবথেকে বড় আর শক্তিশালী আধিকারিক মনে করে মিথ্যা অহংকারে ফুলে ফেপে উঠছিল। এই সব কিছুর মাঝে অর্ণব নিজের সেই পুরনো আর সাধারণ সুতি কাপড়টি ভালোভাবে ইস্ত্রি করল এবং তা খুব পরিপাটি করে পরে নিজেকে তৈরি করল। সে কোনো প্রকার লোক দেখানো কাজ করল না, কারণ সে জানত যে একজন আসল রাজাকে নিজের শক্তি দেখানোর জন্য কখনো দামি আর চকচকে পোশাকের একেবারেই প্রয়োজন হয় না। তার সারল্যই ছিল তার সবথেকে বড় হাতিয়ার, যা দিয়ে সে এই সমস্ত অহংকারীদের দম্ভকে এক পলকেই পুরোপুরি চুরমার করে দিতে চলেছিল, যার তারা আন্দাজও করতে পারেনি। পিয়াও নিজের একটি সাধারণ শাড়ি পরল এবং নিজের চুলগুলো সাধারণভাবে বেঁধে নিল, কারণ তার এই মিথ্যা আভিজাত্যের প্রদর্শনের উপর ঘৃণা জন্মে গিয়েছিল। সে যখন তৈরি হয়ে বাইরে এলো তখন অর্ণব তাকে দেখে এক অত্যন্ত মিষ্টি আর অকৃত্রিম হাসি দিল, যার ফলে পিয়ার সমস্ত ভয় আর অস্থিরতা হঠাৎ করেই পুরোপুরি উধাও হয়ে গেল। অর্ণব তার হাত ধরে বলল যে আজ তাকে দুনিয়ার সবথেকে সুন্দরী মহিলা মনে হচ্ছে, কারণ তার সৌন্দর্য তার মনের সততা আর সরলতার গভীরে মিশে আছে। সন্ধ্যা হতেই লক্ষ্মীদেবীর বাড়ির বাইরে অত্যন্ত চমৎকার আর দামি গাড়িগুলো এসে দাঁড়িয়ে গেল, যাতে তারা সবাই শান শৌকতের সাথে পার্টিতে যেতে পারে। লক্ষ্মীদেবী আর প্রণব একটি ঝকঝকে দামি গাড়িতে বসে পড়লেন এবং তারা ইচ্ছা করেই অর্ণব আর পিয়ার জন্য সেই গাড়িতে কোনো জায়গা রাখলেন না। প্রণব জানলা দিয়ে বাইরে তাকিয়ে অর্ণবকে বলল যে তোমরা দুজনে পেছন থেকে কোনো সস্তা রিকশা বা বাসে ধাক্কা খেতে খেতে আরামসে চলে এসো, কারণ এই গাড়ি শুধু বিশেষ লোকেদের জন্য। অর্ণব প্রণবের এই নীচ আচরণের কোনো প্রতিবাদ করল না, বরং সে শান্তভাবে মাথা নাড়িয়ে কথা মেনে নিল
এবং পিয়াকে নিয়ে একটি সাধারণ অটোরিকশার দিকে এগিয়ে গেল। অটোতে বসতেই পিয়ার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল, কারণ সে এটা একেবারেই বুঝতে পারছিল না যে কেন অর্ণব এইসব এতটা নিঃশব্দে সহ্য করছে। অর্ণব সারা পথ পিয়ার হাত নিজের হাতের মধ্যে ধরে রাখল এবং তাকে এমন এক গভীর আর অকৃত্রিম বিশ্বাস জোগাল যে আজ রাতের পর কেউ তাদের নিয়ে হাসাহাসি করার সাহস পাবে না। যখন অর্ণব আর পিয়া চ্যাটার্জি ফার্মাসিউটিক্যালসের বিশাল আর বিলাসবহুল সদর দফতরের সামনে পৌঁছাল, তখন ইমারতের আভিজাত্য আর জাঁকজমক দেখে যে কারোর চোখ কপালে উঠে যাবে। এটি সেই সাম্রাজ্য যা অর্ণব নিজের পরিশ্রম আর তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে গড়ে তুলেছিল, কিন্তু আজ সে সেই কোম্পানির দরজায় একজন গরিব মানুষ হয়ে দাঁড়িয়েছিল। পিয়া সেই গগনচুম্বী অট্টালিকা দেখে খুব বেশি ঘাবড়ে যাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল যে এই জায়গাটি তাদের মতো সাধারণ মানুষদের জন্য একেবারেই তৈরি হয়নি। ইমারতের মূল ফটকে অনেক নিরাপত্তা রক্ষী দাঁড়িয়েছিল, যারা প্রতিটি আগত অতিথির কড়াকড়িভাবে তল্লাশি করছিল এবং তাদের নিমন্ত্রণপত্র দেখছিল। প্রণব আর লক্ষ্মীদেবী আগেই ভেতরে চলে গিয়েছিলেন এবং নিজের মিথ্যা আভিজাত্য প্রদর্শনে মগ্ন হয়ে গিয়েছিলেন, যাতে তারা সমস্ত ধনী অতিথিদের ওপর নিজের প্রভাব বিস্তার করতে পারেন। অর্ণব পিয়ার হাত ধরল এবং আত্মবিশ্বাসের সাথে সেই দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীদের দিকে পা বাড়াল, যারা তাদের সাধারণ পোশাক দেখে সন্দেহের চোখে তাকাচ্ছিল। যেমনই অর্ণব আর পিয়া মূল দরজার কাছে পৌঁছাল, একজন অহংকারী নিরাপত্তারক্ষী তাদের আটকে দিল এবং খুব কর্কশ গলায় জানতে চাইল যে তারা দুজনেই বড় পার্টিতে কি করতে এসেছে। গার্ড ধমক দিয়ে বলল যে এই জায়গা তোমাদের মতো গরিব আর ভবঘুরে লোকেদের জন্য একেবারেই নয়, তাই এখান থেকে এক্ষুনি চলে যাও, নইলে আমি এক্ষুনি পুলিশ ডেকে তোমাদের দুজনকে সরাসরি জেলের ভেতরে ঢুকিয়ে দেব। পিয়া ভয়ে পুরোপুরি কাঁপতে লাগল এবং সে অর্ণবের পেছনে লুকানোর চেষ্টা করল, কারণ তার খুব ভয় লাগছিল। তখনই ভেতর থেকে প্রণব বাইরে এলো, যেই তামাশা দেখার জন্যই দাঁড়িয়েছিল, এবং সে গার্ডকে হেসে বলল যে এদের দুজনকে ভেতরে যেতে দাও, কারণ এরা আমার বিশেষ অতিথি, যাদের আমি শুধু সাফাই দেখার জন্য ডেকেছি। প্রণব জোরে হেসে বলল যে আজ অর্ণব জানতে পারবে যে আসল সম্পদ আর প্রতিপত্তি কি হয়, যা দেখে এর চোখ ধাঁধিয়ে যাবে আর সে নিজের যোগ্যতা বুঝতে পারবে। অর্ণব একটি শব্দও বলল না এবং শান্তভাবে পিয়াকে সাথে নিয়ে পার্টি হলের ভেতর চলে গেল। হলের ভেতরের দৃশ্য কোনো স্বর্গের চেয়ে কম ছিল না, যেখানে চমৎকার ঝাড় লণ্ঠন ঝুলছিল এবং নরম ও বিদেশি কার্পেট মেঝের ওপর বিছানো ছিল, যার ওপর শহরের সবথেকে নামী আর ধনী মানুষেরা নিজেদের দামি পোশাকে ঘুরে বেড়াচ্ছিলেন। লক্ষ্মীদেবী নিজের কিছু বান্ধবীর সাথে একটি সোফায় বসেছিলেন, এবং যেমনই তিনি অর্ণব আর পিয়াকে সাধারণ পোশাকে ভেতরে আসতে দেখলেন, ওনার মুখের রং রাগে পুরোপুরি লাল হয়ে গেল। ওনার মনে হল যে অর্ণব এখানে এসে ওনার সম্মান সবার সামনে ধুলোয় মিশিয়ে দিয়েছে। লক্ষ্মীদেবী তৎক্ষণাৎ নিজের জায়গা থেকে উঠলেন এবং দ্রুত পায়ে হেঁটে অর্ণব ও পিয়ার কাছে এলেন এবং নিচু কিন্তু বিষাক্ত স্বরে বললেন যে তোমাদের এখানে আসার সাহস কি করে হলো, যখন আমি তোমাদের মানা করেছিলাম? তিনি বললেন যে তোমরা আমার জীবনের সবথেকে বড় কলঙ্ক, আর এখানে এসে তোমরা এটা প্রমাণ করে দিলে যে তোমরা কখনো তোমাদের নিজ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবে না, তাই এক্ষুনি এখান থেকে বিদায় হও। পিয়া অপমানের ঘুট গিলে চুপ রইল, কিন্তু অর্ণবের মুখে রহস্যময় হাসি বজায় ছিল। এখন অর্ণব বুঝতে পেরেছিল যে এই লোকেদের অহংকার এভাবে শেষ হবে না, বরং এদের সেই ভাষাতেই জবাব দিতে হবে যা এই লোকগুলো সব থেকে ভালো বোঝে, অর্থাৎ শক্তি আর টাকার ভাষা। সে হলের মঞ্চের দিকে তাকাল, যেখানে সমস্ত বড় পরিচালক এবং চেয়ারম্যানের বসার জায়গা করা হয়েছিল, এবং যা খালি ছিল কারণ কোম্পানির আসল মালিকের এখনও সেখানে আগমন হয়নি। অর্ণব নিজের চশমা ঠিক করল এবং নিজের স্ত্রীর হাত শক্ত করে ধরে সেই মঞ্চের দিকে এগোতে লাগল। অর্ণবকে সেই প্রধান এবং ভিআইপি মঞ্চের দিকে এগোতে দেখে প্রণব আর লক্ষ্মীদেবীর তো হোশই উড়ে গেল, কারণ ওখানে যাওয়া যে কোনো সাধারণ কর্মচারীর জন্য মস্ত বড় অপরাধ ছিল, যার জন্য তার জেলও হতে পারত। প্রণব পেছন থেকে চিৎকার করল এবং সে সিকিউরিটি গার্ডদের আওয়াজ দিল যে তারা যেন এখনই আসে এবং এই পাগল মানুষটিকে মঞ্চে যাওয়া থেকে আটকায়, নইলে কোম্পানির বড় আধিকারিকরা অসন্তুষ্ট হবেন। কিন্তু অর্ণব কোনো ভয় ছাড়াই মঞ্চের সিঁড়ির দিকে নিজের পদক্ষেপ ক্রমাগত বাড়িয়েই যাচ্ছিল, এবং তার রূপ সিংহের মতো ছিল। হলের ভেতরে সমস্ত অতিথের নজর এখন অর্ণব আর পিয়ার ওপর আটকে গিয়েছিল, কারণ তাদের এইভাবে মূল মঞ্চের দিকে এগিয়ে যাওয়া খুব অদ্ভুত লাগছিল। প্রণব রাগে পাগল হয়ে যাচ্ছিল এবং সে চিৎকার করে সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীদের আদেশ দিল যে তারা যেন দ্রুত এসে এই হতদরিদ্র মানুষটিকে মঞ্চ থেকে নিচে নামায়। লক্ষ্মীদেবীও নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়লেন
এবং ওনার মনে হলো যে আজ অর্ণবের কারণে ওনার সমস্ত সম্মান এই ধনী সমাজের সামনে চিরতরে শেষ হয়ে যাবে আর লোকে হাসবে। নিরাপত্তাকর্মীরা দ্রুত দৌড়ে মঞ্চের দিকে এলো যাতে তারা অর্ণবকে সেখান থেকে সরিয়ে দিতে পারে, কারণ ওখানে কেবল কোম্পানির বড় আধিকারিকদের যাওয়ার অনুমতি ছিল। পিয়া ভয়ে কাঁপতে লাগল এবং সে অর্ণবের হাত শক্ত করে ধরে ফেলল, কারণ তার মনে হচ্ছিল যে এখন তাদের এখান থেকে বের করে দেওয়া হবে। কিন্তু অর্ণব খুব শান্ত আর আত্মবিশ্বাসে ভরপুর ছিল, যেন সে নিজেরই বাড়িতে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। যেমনই নিরাপত্তাকর্মীরা অর্ণবকে ধরার জন্য হাত বাড়ালো, হঠাৎ মূল দরজা দিয়ে কোম্পানির সমস্ত বড় পরিচালকেরা ভেতরে এলেন। তাদের আসতেই পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো এবং সমস্ত মানুষ সম্মানে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে পড়লেন, কারণ এরাই সেই লোক যারা এই সাম্রাজ্য চালাতেন। নিরাপত্তা কর্মীরাও নিজেদের পদক্ষেপ পিছিয়ে নিল এবং তারা সোজা হয়ে দাঁড়িয়ে সেই বড় আধিকারিকদের পথ করে দিতে লাগল যারা মঞ্চের দিকে এগোচ্ছিলেন। প্রণবের মুখে এক অহংকারী হাসি ফুটে উঠল, কারণ তার মনে হল যে এখন এই বড় আধিকারিকরা নিজেই অর্ণবকে মঞ্চ থেকে বেইজ্জত করে বের করে দেবেন। সে নিজের মায়ের দিকে তাকালো এবং বুক ফুলিয়ে দাঁড়িয়ে গেল, যাতে সে নিজের নতুন মালিকদের সামনে নিজের আনুগত্য প্রমাণ করতে পারে। লক্ষ্মীদেবীও স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং খুশি হতে লাগলেন যে আজ এই গরিব জামাইয়ের অহংকার পুরোপুরি ভেঙে যাবে আর সে চিরতরে বরবাদ হয়ে যাবে। কিন্তু পরের মুহূর্তেই ওখানে এমন কিছু ঘটল যার কল্পনা ওই পুরো হলে উপস্থিত কোনো মানুষ স্বপ্নেও করেনি। কোম্পানির সবথেকে বর্ষিয়ান পরিচালক এবং বোর্ডের সদস্যরা মঞ্চের কাছে পৌঁছালেন এবং তারা অর্ণবকে সরানোর বদলে তার সামনে খুব সম্মানের সাথে নিজের মাথা নত করলেন। তারা অত্যন্ত আদরের সাথে অর্ণবকে নমস্কার জানালেন এবং তাকে কোম্পানির আসল মালিক ও চেয়ারম্যান বলে সম্বোধন করলেন, যার ফলে হলে নিস্তব্ধতা নেমে এলো। প্রণবের চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো আর তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ যাকে সে সামান্য অফিস সহায়ক মনে করছিল সে বিলিয়নিয়ার বেরোল। সে নিজের কানে বিশ্বাস করতে পারছিল না যে কোম্পানির এত বড় আধিকারিকরা একজন নিঃস্ব মানুষের সামনে কিভাবে ঝুঁকতে পারেন এবং তাকে মালিক বলছেন। প্রণবের পুরো শরীর ভয়ে খুব বাজেভাবে কাঁপতে লাগল এবং তার কপালে ঘামের বিন্দু চিকচিক করতে লাগল। লক্ষ্মীদেবীর তো যেন শ্বাসই আটকে গিয়েছিল এবং ওনার চোখ কপালে উঠে গেল, কারণ ওনার সেই গরিব জামাই যাকে তিনি কাল পুরনো খাবার দিয়েছিলেন সে একজন মস্ত বড় শিল্পপতি ছিল। ওনার সমস্ত অহংকার আর মিথ্যা শান এক মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল এবং ওনার নিজের পাপের অনুভূতি খুব গভীরভাবে হতে লাগল। তিনি প্রচণ্ড কাঁপতে কাঁপতে সোফায় ধপ করে বসে পড়লেন, কারণ ওনার দাঁড়িয়ে থাকার শক্তি অবশিষ্ট ছিল না। পিয়াও এই সত্য দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল এবং সে বুঝতে পারছিল না যে কেন লোক তার স্বামীর সামনে মাথা নোয়াচ্ছে। সে অবাক হয়ে অর্ণবের দিকে তাকালো, যাকে এখন একজন শক্তিশালী মানুষ মনে হচ্ছিল, যার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা আর খুব গভীর শান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। অর্ণব পিয়ার হাত আলতো করে চাপ দিল এবং তাকে চোখের ইশারায় শান্ত থাকতে বলল, কারণ এই সত্যটি বড় ছিল। কোম্পানির বর্ষিয়ান পরিচালক মাইক নিজের হাতে নিলেন এবং হলে উপস্থিত সমস্ত অতিথিকে সম্বোধন করে অর্ণবের আসল পরিচয় সবার সামনে খুব গর্বের সাথে দিলেন। তিনি জানালেন যে অর্ণব চ্যাটার্জি এই পুরো কোম্পানির একমাত্র উত্তরাধিকারী, যিনি নিজের ইচ্ছায় একজন সাধারণ মানুষের জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে তিনি দুনিয়ার সত্য জানতে পারেন। এই কথা শুনতেই হলে উপস্থিত সমস্ত মানুষ অবাক হয়ে গেল এবং তারা অর্ণবের সারল্যের প্রশংসা করতে লাগল। পরিচালক আরও বললেন যে আজকের এই জাঁকজমকপূর্ণ পার্টি কোনো নতুন কর্মচারীর সংবর্ধনার জন্য নয়, বরং আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান অর্ণব চ্যাটার্জির কোম্পানিতে ফিরে আসার খুশিতে রাখা হয়েছে। এটি শুনে প্রণবের মনে হল যেন কেউ তার বুকে ধারালো খঞ্জর বসিয়ে দিয়েছে, কারণ তার সমস্ত মিথ্যা সাফল্য ধুলোয় মিশে গেল। সে যে পদের অহংকার করছিল তা আসলে অর্ণবেরই কোম্পানির এক খুব সামান্য অংশ ছিল। অর্ণব খুব শান দিয়ে মঞ্চের মাঝখানে এসে দাঁড়িয়ে গেল এবং সে মাইক নিজের হাতে নিয়ে নিল, যার ফলে পুরো হলে গভীর নিস্তব্ধতা নেমে এলো। সে সবার আগে নিজের প্রিয় স্ত্রী পিয়ার দিকে তাকাল, যে এখনও ঘোরের মধ্যে ছিল, এবং তারপর সে লক্ষ্মীদেবী ও প্রণবের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি ঘোরাল। অর্ণবের সেই চোখে এখন কোনো দয়া ছিল না, বরং এমন এক তুফান ছিল যা ওই অহংকারী লোকেদের দম্ভকে চিরতরে মিটিয়ে দিতে চলেছিল। অর্ণব অত্যন্ত গম্ভীর গলায় বলতে শুরু করল যে মানুষের আসল পরিচয় তার দামি পোশাকে বা ব্যাংকে রাখা টাকায় কখনো নির্ধারিত হয় না। সে বলল যে যারা অন্যদের দারিদ্র্যের কারণে নিচু দেখায় এবং অপমান করে, তারা আসলে ভেতর থেকে খুব বেশি দরিদ্র আর অন্তঃসার শূন্য হয়। অর্ণবের এই শব্দগুলো সরাসরি লক্ষ্মীদেবী আর প্রণবের মনে হাতুড়ির মতো জোরে আঘাত করছিল এবং তাদের ভয়াবহ ভুলের কথা মনে করিয়ে দিচ্ছিল।
সে হলে উপস্থিত মানুষদের গতরাতের সেই পুরনো খাওয়ার খলান্না ঘটনাটি কারো নাম না নিয়ে সংক্ষেপে শোনাল, যা শুনে অতিথিদের আত্মা কেঁপে উঠল। অর্ণব বলল যে একজন গরিব মানুষকে পুরনো খাবার দেওয়া কেবল অপমান নয়, বরং এটি মানবতা আর ভগবানের তৈরি নিয়মের এক ভয়ঙ্কর অপরাধ বলে গণ্য করা হয়। সেখানে উপস্থিত সমস্ত ধনী ব্যক্তিদের নজর এখন লক্ষ্মীদেবীর দিকে ঘুরে গিয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে অর্ণবের ইশারা কার দিকে। লক্ষ্মীদেবীর মাথা লজ্জা আর ভয়াবহ অনুশোচনায় পুরোপুরি নুয়ে গিয়েছিল এবং ওনার চোখ দিয়ে ক্রমাগত জল পড়ছিল, কারণ ওনার অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তিনি যে জামাইকে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে বের করার পরিকল্পনা করেছিলেন, আজ সেই জামাইয়ের সামনে ওনার যোগ্যতা ধুলোর চেয়েও ছোট হয়ে গিয়েছিল। তিনি এখন আর কারু সাথে নজর মেলানোর যোগ্য ছিলেন না, এবং ওনার মনে হচ্ছিল যে পৃথিবী দুভাগ হয়ে যাক আর তিনি তাতেই মিশে যান। প্রণব তো ভয়ে ওখানেই মেঝের উপর হাঁটু গেড়ে খুব বাজেভাবে বসে পড়েছিল, এবং সে নিজের 2 হাত দিয়ে নিজের মুখ লুকিয়ে ফেলেছিল। সে কাল পর্যন্ত যে পদ আর কোম্পানির সম্পদের অহংকার করছিল, আজ সেই কোম্পানির আসল মালিক তার নিজেরই আপন গরিব ভগ্নিপতি বেরোল। প্রণবের সমস্ত অহংকার আর তার অহংকারী স্বভাব এক মুহূর্তেই ছাই হয়ে গিয়েছিল, এবং সে নিজের ভবিষ্যতে কেবল এক ভয়াবহ আর গভীর অন্ধকার দেখতে পাচ্ছিল। পিয়া ধীরে ধীরে হেঁটে অর্ণবের কাছে এলো এবং সে কাঁপানো হাতে অর্ণবের হাত আরও একবার শক্ত করে ধরে ফেলল। অর্ণব তার দিকে তাকিয়ে এক অত্যন্ত অকৃত্রিম আর মিষ্টি হাসি দিল, যা এটা প্রমাণ করছিল যে সে আজকেও পিয়ার সেই পুরনো অর্ণব। পিয়ার হৃদয়ে এখন নিজের স্বামীর জন্য সম্মান আরও বেশি গভীর হয়ে গিয়েছিল, কারণ অর্ণব মহত্বের সাথে এত বড় অপমান সহ্য করেছিল। হলে উপস্থিত কিছু মানুষ হঠাৎ করে হাততালি দেওয়া শুরু করে দিল, কারণ তারা সবাই অর্ণবের এই সারল্য আর সহনশীলতায় খুব বেশি প্রভাবিত হয়েছিল। অর্ণব হাত তুলে সবাইকে শান্ত করল এবং বলল যে এই সবকিছু সে কোনো নাটকের জন্য করেনি, বরং সে অন্তঃসার শূন্য দুনিয়ার সত্য দেখাতে চেয়েছিল। সে চেয়েছিল যে পিয়া যেন এটা বুঝতে পারে যে সত্যিকারের সম্পর্ক কখনো সম্পদের মুখাপেক্ষী হয় না, বরং সেগুলোর হৃদয়ের অত্যন্ত পবিত্র বন্ধনে যুক্ত থাকে। লক্ষ্মীদেবী এখন নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন এবং খুব টলমল পায়ে মঞ্চের দিকে এগোতে লাগলেন, কারণ তিনি নিজের করা পাপের ক্ষমা চাইতে চেয়েছিলেন। ওনার অহংকার পুরোপুরি চুরমার হয়ে গিয়েছিল, এবং তিনি জানতে পেরেছিলেন যে তিনি ঘরে আসা ভগবানের এক প্রকৃত রূপকে খুব বাজেভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি কাঁদতে কাঁদতে অর্ণবের পায়ের কাছে এসে পড়ে গেলেন এবং হাত জোড় করে খুব করুণ স্বরে নিজের খারাপ ব্যবহারের জন্য দয়ার ভিক্ষা চাইতে লাগলেন। কিন্তু অর্ণব নিজের পদক্ষেপ পিছিয়ে নিল এবং লক্ষ্মীদেবীকে নিজের পা একেবারেই ছুঁতে দিল না, কারণ কোনো জামাই নিজের শাশুড়িকে দিয়ে পা ছোঁয়াতে পারে না। সে শক্ত গলায় বলল যে আপনাকে আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি আমার নয় বরং অন্য দেবতার অপমান করেছেন, যা পেট ভরে। আপনি নিজের মেয়েকেও সেই পুরনো খাবারের সাথে অপমানিত করেছেন, যার ক্ষমা আমি আপনাকে কখনো দিতে পারব না, কারণ এটি আমার দায়িত্ব। পিয়াও নিজের মায়ের থেকে নজর সরিয়ে নিল, কারণ সে এখন ওই মহিলাকে মা হিসেবে গ্রহণ করতে পারছিল না, যে তার স্বামীকে পুরনো খাবার দিয়েছে। লক্ষ্মী দেবীর জন্য এটি সবথেকে বড় সাজা ছিল যে ওনার মেয়েও ওনাকে চিরকালের জন্য নিজের হৃদয় থেকে বের করে দিয়েছিল এবং তিনি একা হয়ে গিয়েছিলেন। এটি ওনার কর্মের ফল ছিল যা ওনাকে এই জন্মেই ভোগ করতে হচ্ছিল, কারণ অহংকারের পরিণাম সব সময় ভয়াবহ বিনাশী হয়, যা সামনে দাঁড়িয়েছিল। পিয়ার হৃদয়ে নিজের মায়ের জন্য এখন আর কোনো সহানুভূতি বাকি ছিল না, কারণ সে নিজের চোখে সেই নিষ্ঠুরতা দেখেছিল যা তারা অর্ণবের সাথে করেছিল। সে জানত যে লক্ষ্মীদেবীর এই চোখের জল কোনো প্রকৃত অনুশোচনার কারণে নয়, বরং ওনার সম্পদ কেড়ে নেওয়ার ভয়ে বেরোচ্ছে, যা পুরোপুরি একটি লোক দেখানো কাজ। একজন মেয়ে হওয়ার খাতিরে পিয়া সবসময় নিজের মায়ের সম্মান করেছিল, কিন্তু আজ একজন স্ত্রী হিসেবে সে নিজের স্বামীর সঙ্গ দিল। প্রণব এখনও মেঝের উপর বসেছিল আর তার মাথায় কেবল নিজের সেই চাকরি চলে যাওয়ার ভয়ে ঘুরছিল, যার জন্য সে অর্ণবকে নিয়ে মশকরা করেছিল। অর্ণব তার দিকে এক শেষ নজর দিল এবং নিজের আধিকারিকদের ইশারা করল যে এই মানুষটিকে এক্ষুনি কোম্পানি থেকে চিরতরে বের করে দেওয়া হোক। যে মানুষ নিজের পরিবারের সম্মান করতে পারে না, সে কখনো কোনো কোম্পানির প্রতি অনুগত আর সৎ হতে পারে না, এটি অর্ণবের দৃঢ় বিশ্বাস ছিল। পার্টি হলের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল, এবং যে মানুষগুলো অর্ণবকে গরিব মনে করে তাকে নিয়ে হাসাহাসি করছিল, তারা এখন তার সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল। এটি সত্যের জয় আর অহংকারের সবথেকে বড় হারের এক ঐতিহাসিক দৃশ্য ছিল, যা এই কোম্পানির ইতিহাসে চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লিখে রাখা হবে।
অর্ণব পিয়ার হাত ধরল এবং তাকে নিজের সাথে নিয়ে মঞ্চ থেকে নিচে নামতে লাগল, কারণ এই অহংকারী লোকগুলো তাদের কৃতকর্মের খুব বড় সাজা পেয়ে গিয়েছিল। সেই বিশাল আর জাঁকজমকপূর্ণ হলে এখন এমন এক গভীর নিস্তব্ধতা নেমে এলো যা তুফান বয়ে যাওয়ার পর আসে। অর্ণব মঞ্চ থেকে নিচে নামার সময় নিজের স্ত্রী পিয়ার হাত অত্যন্ত শক্ত করে ধরে রেখেছিল। পিয়ার চোখে এখনও বিস্ময়ের সাথে সাথে নিজের স্বামীর প্রতি এক অপার শ্রদ্ধা আর অটুট ভালোবাসার জল চিকচিক করছিল। অর্ণব জানত যে আজকের এই ঘটনা তার জীবন আর সম্পর্ককে চিরকালের জন্য একেবারে নতুন আর সত্য দিশা দিয়ে দিয়েছে। লক্ষ্মীদেবী এখন পুরোপুরি ভেঙে পড়েছিলেন এবং মেঝের ওপর হাঁটু গেড়ে বসে হু হু করে কাঁদছিলেন, কারণ ওনার পাপের ঘড়া ভরে গিয়েছিল। তিনি নিজের হাতেই নিজের পরিবারের সুখে আগুন লাগিয়ে দিয়েছিলেন, আর তাও কেবল সম্পদ আর মিথ্যা শানের অহংকারে অন্ধ হয়ে। ভারতীয় সংস্কৃতিতে জামাইকে ভগবানের রূপ আর ঘরের সবথেকে বড় অতিথি মনে করা হয়, কিন্তু তিনি সেই জামাইকেই পুরনো খাবার খাইয়ে এমন এক ভয়াবহ আর অমার্জনীয় অপরাধ করেছিলেন যার কোনো ক্ষমা হতে পারে না। প্রণবের অহংকার পুরোপুরি ছাই হয়ে গিয়েছিল এবং সে নিজের সেই হারিয়ে যাওয়া চাকরির ভয়ে কাঁপছিল, যাকে সে অহংকারের হাতিয়ার বানিয়েছিল। অর্ণবের নিরাপত্তা কর্মীরা এগিয়ে এসে প্রণবকে খুব কড়াকড়িভাবে ধরল এবং তাকে সেই বিলাসবহুল হল থেকে বের করে দেওয়ার জন্য টেনে নিয়ে যেতে লাগল। প্রণব বারবার কাঁদতে কাঁদতে অর্ণব আর পিয়াকে ডাকছিল এবং মিনতি করে বলছিল যে তাকে যেন এক শেষ সুযোগ দেওয়া হয়, কিন্তু তার চোখের জল এখন কারও মন গলানোর মতো ছিল না। অর্ণব নিজের পদক্ষেপ থামাল এবং নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে প্রণবের দিকে তাকিয়ে খুব গম্ভীর আর স্পষ্ট শব্দে বলল যে ব্যবসা সবসময় সততা আর চরিত্র দিয়ে চলে। সে বলল যে মানুষ নিজেরই আপন গরিব ভগ্নিপতিকে অপমান করতে পারে আর সম্পদের নেশায় অন্ধ হয়ে আপনজনদেরই শোষণ করে, সেই মানুষ কখনো কোনো কোম্পানির অনুগত হতে পারে না। অর্ণবের এই কঠোর সিদ্ধান্ত কর্মের সেই অটল ফল ছিল যা থেকে কোনো মানুষ পালাতে পারে না, এবং এটি প্রণবের জন্য এক মস্ত বড় শিক্ষা ছিল। পিয়ার হৃদয় এখনও ব্যথায় ভরেছিল এবং সে নিজের মাকে এই শোচনীয় অবস্থায় দেখে আবেগপ্রবণ হয়ে উঠল। একজন মেয়ের হৃদয় মায়ের কষ্ট অনুভব করছিল, কিন্তু তার নিজের স্বামীর সেই ভয়াবহ অপমানের কথা মনে পড়ে গেল, যার ফলে তার চোখের জল শুকিয়ে গেল। সে নিজের আবেগকে পুরোপুরি কঠোর করে নিল, কারণ সে জানত যে আজ যদি সে মাকে ক্ষমা করে তবে সে নিজের স্বামীর প্রকৃত ভালোবাসা আর সেই মহান ত্যাগের সাথে এক মস্ত বড় অন্যায় করবে। লক্ষ্মীদেবী এখন হামাগুড়ি দিয়ে অর্ণবের কাছে এলেন এবং তিনি হাত জোড় করে খুব কাঁপানো গলায় বললেন যে ওনার নিজের কাজের জন্য খুব বেশি অনুশোচনা হচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে অর্ণবের কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন এক অজ্ঞ আর লোভী মহিলার অপরাধ ক্ষমা করে দেন, কারণ তিনি সম্পদের জাঁকজমকে নিজের মানবতা পুরোপুরি ভুলে গিয়েছিলেন। লক্ষ্মীদেবী বললেন যে ওনার এই পাপ ওনার জীবনের সবথেকে বড় কলঙ্ক হয়ে গেছে, যা ওনাকে মরে যাবার পরও শান্তি পেতে দেবে না এবং তিনি নরকে পুড়বেন। অর্ণব খুব শান্তভাবে লক্ষ্মীদেবীর দিকে তাকাল এবং তার চোখে এখন কোনো ঘৃণা বা প্রতিশোধ নেওয়ার ভাবনা ছিল না, বরং কেবল এক গভীর বিষণ্ণতা ছিল। সে খুব শালীনতার সাথে বলল যে কর্মের নিয়ম এই পৃথিবীতে খুব কঠোর আর অটল, যা প্রতিটি মানুষকে তার করা খারাপ কাজের সাজা অবশ্যই দেয়। আপনি যা কিছু করেছেন তার ফল আপনাকে নিজেরই আত্মার বোঝা হিসেবে জীবনভর বয়ে বেড়াতে হবে, আর এই অনুশোচনাই আপনার সবথেকে বড় সাজা, যা থেকে আপনি বাঁচতে পারবেন না। বিলিয়নেয়ার অর্ণব পুরো হলে উপস্থিত সমস্ত ধনী আর প্রভাবশালী মানুষকে এক খুব কড়া আর সরাসরি বার্তা দিল যে মানুষের দাম তার ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা যায় না। সে বলল যে আসল সম্পদ মানুষের ভালো চরিত্র, তার দয়া আর অন্যদের প্রতি তার অকৃত্রিম সম্মান, যা কোনো চোর চুরি করতে পারে না এবং যা সবসময় সাথে থাকে। অর্ণবের এই মহান বিচারগুলো শুনে সেখানে উপস্থিত সমস্ত মানুষের মাথা লজ্জায় নত হয়ে গেল এবং তারা নিজেদেরই মিথ্যা অহংকারের ওপর খুব বেশি আত্মগ্লানি অনুভব করতে লাগল। এরপর অর্ণব নিজের স্ত্রী পিয়ার দিকে তাকাল, যে এই পুরো সময়ে কোনো স্বার্থ ছাড়াই কেবল একজন গরিব স্বামী হিসেবে তাকে নিজের প্রকৃত আর গভীর ভালোবাসা দিয়েছিল। সে পিয়ার হাত চুম্বন করে বলল যে তুমি সেই অমূল্য মুক্ত, যাকে পাওয়ার জন্যে আমি আমার সমস্ত সম্পত্তি আর এই মহান সাম্রাজ্য হাসি মুখে কাউকে দান করে দিতে পারি। অর্ণব বলল
যে তুমি আমাকে সেই সময় ভালোবেসেছিলে যখন আমি দুনিয়ার নজরে একজন অনাথ আর সাধারণ অফিস সহায়ক ছিলাম, আর এটি তোমার মহান জয়। হলের বাইরের ঠান্ডা হাওয়া এখন ভেতরে আসছিল আর পরিবেশকে কিছুটা শান্ত করছিল, কিন্তু লক্ষ্মীদেবীর হৃদয়ে লাগা অনুশোচনার আগুন কখনও নেভার ছিল না। অর্ণব নিজের নিরাপত্তা কর্মীদের আদেশ দিল যে তারা যেন লক্ষ্মীদেবীকে নিরাপদে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসে, কারণ সে চাইছিল না যে কোনো মহিলার কোনো শারীরিক অপমান হোক। সে লক্ষ্মীদেবীকে বলল যে আমাদের পথ এখন চিরকালের জন্য আলাদা হয়ে গেছে, আর ভবিষ্যতে আমাদের কখনো একে অপরের সাথে কোনো যোগাযোগ থাকবে না। পিয়া ভারাক্রান্ত মনে নিজের মাকে সেখান থেকে চলে যেতে দেখল, এবং সে নিজের চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করল যে তিনি যেন ওনার মাকে সুবুদ্ধি আর শান্তি প্রদান করেন। সে জানত যে এই বিদায় খুব বেদনাদায়ক, কিন্তু এক নতুন আর সত্য জীবনের শুরুর জন্য এই সমস্ত মিথ্যা আর স্বার্থপর সম্পর্ক পেছনে ফেলে আসা খুব প্রয়োজনীয় হয়ে গিয়েছিল। পিয়া অর্ণবের হাত আরও বেশি শক্ত করে ধরে নিল, কারণ এখন সেই তার একমাত্র পরিবার, তার প্রকৃত বন্ধু আর তার সুখের সবথেকে বড় আশ্রয় হয়ে উঠেছিল। পার্টিতে উপস্থিত সমস্ত ধনী অতিথি এখন পর্যন্ত এটা বুঝে গিয়েছিলেন যে অর্ণব চ্যাটার্জি শুধু একজন সফল শিল্পপতিই নন, বরং একজন অত্যন্ত মহান আর দয়ালু আত্মার মানুষও বটে। তারা অর্ণবের সামনে নিজের মাথা নোয়ালেন এবং তার সারল্য ও বিচারবুদ্ধির পূর্ণ মনে সম্মান জানালেন, কারণ অর্ণব তাদের জীবনের এক মস্ত বড় সত্যের মুখোমুখি করিয়েছিল। অর্ণব সমস্ত অতিথিকে ধন্যবাদ জানাল এবং তাদের বলল যে তারা যেন সব সময় নিজেদের কর্মচারী আর গরিব লোকেদের সম্মান করেন, কারণ মানবতাই সবথেকে বড় ধর্ম। কিছু সময় পর সেই জাঁকজমকপূর্ণ পার্টি শেষ হয়ে গেল, আর মানুষ নিজের নিজের বাড়ির দিকে ফিরতে লাগল। কিন্তু এই রাত তাদের হৃদয়ে চিরকালের জন্য এক খুব গভীর ছাপ রেখে গিয়েছিল। অর্ণব আর পিয়াও সেই বিলাসবহুল ইমারত থেকে বাইরে বেরোলেন, যেখানে একটি চমৎকার আর ঝকঝকে দামি গাড়ি তাদের অপেক্ষা করছিল, যা অর্ণবের অনুগত কর্মীরা বিশেষভাবে তৈরি করেছিল। অর্ণব খুব ভালোবাসা আর সম্মানের সাথে নিজের স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলল এবং তাকে একজন মহারানীর মতো ভেতরে বসাল। গাড়ির ভেতরের পরিবেশ খুব শান্ত আর সুগন্ধময় ছিল, যেখানে পিয়া অর্ণবের কাঁধে মাথা রেখে বসে পড়ল এবং সে নিজের চোখ শান্তিতে বন্ধ করে নিল। সে ভাবছিল যে কিভাবে একটি পুরনো খাবারের প্লেট তাদের জীবনের সমস্ত অন্ধকার মিটিয়ে এক নতুন ভোরের সূচনা করেছে, যা অলৌকিক আর অত্যন্ত স্বর্গীয় মনে হচ্ছিল। অর্ণব নিজের হাতে পিয়ার চুলগুলো এলিয়ে দিল এবং তাকে ভরসা দিল যে এখন তাদের জীবনে কোনো মানুষ তাদের ভালোবাসা আর সম্মানকে কখনো আঘাত পৌঁছাবে না। অর্ণবের এই বিশাল গাড়ি কলকাতার সেই আলো ঝলমলে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেখান থেকে তারা তাদের এই সুন্দর আর সংগ্রামপূর্ণ সফরের খুব সাধারণ সূচনা করেছিল। তারা দুজনে নিজেদের পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিলেন এবং ভাবছিলেন যে সত্যিকারের জীবনসঙ্গী সেই হয় যে দারিদ্র্যেও আপনার সঙ্গ ছাগে না এবং সুখ দুঃখে সমানভাবে পাশে থাকে। অর্ণব এই কথাতে সবথেকে বেশি খুশি ছিল যে সে নিজের সম্পদের বদলে নিজের প্রকৃত ভালোবাসা দিয়ে পিয়ার মন জয় করেছে, যা সবথেকে পবিত্র উপার্জন। যখন তারা নিজেদের আসল বাড়িতে পৌঁছল, যা একটি অত্যন্ত চমৎকার আর বিশাল রাজপ্রাসাদের মতো বাংলো ছিল, তখন সেখানকার সমস্ত কর্মীরা লাইনে দাঁড়িয়ে নিজের মালিক আর মালকিনকে স্বাগত জানাল। পিয়া এই আভিজাত্য দেখে পুরোপুরি অবাক হয়েছিল, কারণ সে কেবল একটি ছোট ঘরে নিজের জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন সে একজন মস্ত বড় মহারানী হয়ে গিয়েছিল। অর্ণব তার হাত ধরে তাকে সেই বিশাল ঘরের ভেতরে প্রবেশ করাল এবং বলল যে এই সব কিছু এখন থেকে পুরোপুরি তোমারই। অন্যদিকে ভুবনেশ্বরে লক্ষ্মীদেবীর সেই বিলাসবহুল বাড়িতে এখন এক অত্যন্ত ভয়াবহ আর ভুতুড়ে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল, যা কোনো শ্মশানের চেয়েও বেশি খোলনালা মনে হচ্ছিল। প্রণব নিজের ঘরে নিজেকে বন্ধ করে হু হু করে কাঁদছিল আর নিজের করা খারাপ কাজগুলো মনে করে নিজেকে খুব বাজেভাবে অভিশাপ দিতে বাধ্য হচ্ছিল। সে বুঝতে পেরেছিল যে অহংকারের সিঁড়িতে চড়ে মানুষ কিছু সময়ের জন্য খুশি হতে পারে, কিন্তু তার শেষ সবসময় খুব যন্ত্রণাদায়ক হয়। লক্ষ্মীদেবী সেই একই ঘরে মেঝের ওপর বসেছিলেন, যেখানে তিনি এক রাত আগে নিজের গরিব জামাই আর মেয়েকে অপমানিত করার জন্য খুব নোংরা একটি ঘর দিয়েছিলেন। ওনার সেই পুরনো খাবারের প্লেটটি বারবার নিজের চোখের সামনে ভেসে উঠছিল, আর ওনার কানে অর্ণবের কঠোর শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, যা ওনার পাপের সাক্ষ্য দিচ্ছিল। তিনি ভগবানের কাছে নিজের মৃত্যুর ভিক্ষা চাইছিলেন, কারণ ওনার ভেতরে এখন এই ভারী অনুশোচনার সাথে বেঁচে থাকার কোনো সাহসই অবশিষ্ট ছিল না। পরের দিন
কলকাতার সমস্ত বড় বড় খবরের কাগজ আর সংবাদ চ্যানেলে কেবল অর্ণব চ্যাটার্জি আর ওনাদের এই অদ্ভুত প্রেম কাহিনীর চর্চাই খুব শোরগোল করে হচ্ছিল। মানুষের এটি জেনে খুব বেশি অবাক আর প্রেরণা পাচ্ছিলেন যে এত বড় বিলিয়নেয়ার মানুষ প্রকৃত ভালোবাসার খাতিরে নিজের প্রতিপত্তি ছেড়ে এক অত্যন্ত সাধারণ জীবন কাটানো পছন্দ করেছিলেন। অর্ণবের এই মহান সিদ্ধান্ত পুরো ভারতীয় সমাজের জন্য এক মস্ত বড় উদাহরণ হয়ে গিয়েছিল, যা প্রকৃত ভালোবাসার আসল দাম বোঝাচ্ছিল। পিয়া নিজের স্কুলের চাকরি ছাড়েনি, কারণ বাচ্চাদের পড়ানো তার সবথেকে বড় নেশা ছিল, এবং অর্ণবও তার এই পবিত্র সিদ্ধান্তের পূর্ণ মনে খুব সম্মান আর পূর্ণ সমর্থন জানাল। সে পিয়ার নামে এক অত্যন্ত বড় ট্রাস্ট খুলল, যা গরিব আর অনাথ বাচ্চাদের পড়াশোনা আর তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো স্বার্থ ছাড়াই নিজের কাজ করতে চলেছিল। এটি তাদের দুজনের পবিত্র ভালোবাসা আর দয়ার সবথেকে বড় প্রতীক ছিল, যা সমাজের অগণিত গরিবের জীবন গড়তে যাচ্ছিল। সময় পেরিয়ে গেল, আর অর্ণব আর পিয়ার সম্পর্ক প্রতিটি দিনের সাথে আরও বেশি গভীর, মজবুত আর পবিত্র হয়ে চলল, কারণ তাদের সম্পর্কের ভিত্তি টাকার ওপর নয়, বরং বিশ্বাসের ওপর টিকেছিল। অর্ণব প্রায়ই নিজের স্ত্রীর সাথে বাড়ির সুন্দর বাগানে বসে চা খেত, আর তারা সেই পুরনো সংগ্রামের দিনগুলোকে খুব ভালোবাসার সাথে মনে করত, যখন তারা ছোট ফ্ল্যাটে থাকত। তারা দুজনে দুনিয়াকে এটা শেখালো যে মানুষের আসল প্রতিপত্তি তার সারল্য, তার সত্যতা আর তার ভালো কর্ম দিয়ে নির্ধারিত হয়। কর্মের এই মহান আর অটল নীতি সবসময় ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে, যা এই কাহিনীর মাধ্যমে পুরোপুরি সত্য প্রমাণিত হয়েছে যে মানুষ অন্যদের সম্মান দেয় আর নিজের মানবতা কখনো ভোলে না। ঈশ্বর সব সময় তার সাথে পাশে থাকেন এবং তাকে প্রতিটি মুশকিল থেকে বের করে আনেন, যেমন অর্ণব আর পিয়াকে বের করিয়েছিলেন। অন্যদিকে যে মানুষ দম্ভ আর অহংকারে অন্ধ হয়ে যায়, তার বিনাশও তারই কর্মের কারণে খুব যন্ত্রণাদায়কভাবে হয়। এই কাহিনী আমাদের সবসময় এটি মনে করিয়ে দেবে যে জীবনের প্রকৃত অর্থ কাউকে নিচু দেখানো বা নিজের মিথ্যা সম্পদের প্রদর্শন করা একেবারেই নয়, বরং প্রেম আর সম্মান বিলিয়ে দেওয়া। একটি পুরনো খাবারের প্লেট শুধু একটি পরিবারের অহংকারই ভাঙেনি, বরং পুরো দুনিয়াকে এক এমন কড়া বার্তা দিয়েছে যা আগত বহু প্রজন্ম পর্যন্ত এক মহান শিক্ষা হিসেবে মনে রাখা হবে। অর্ণব আর পিয়ার সেই নিঃস্বার্থ আর অটুট ভালোবাসা চিরকালের জন্য অমর হয়ে গেল এবং তাদের জীবন খুশিতে ভরে গেল।